সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে। হাতে যদি কিছু সময় থাকে আলোচনা করব নির্বাচন কমিশন আজকে কুমিল্লা সিটি নির্বাচনের প্রায় 5 দিন পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেছে, ওনার বক্তব্য নিয়েও কিছু আলোচনার আশা রাখি। আজকে আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন, আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 3 জনকেই। আমি এটিইউ তাজ রহমান, আপনাকে দিকে শুরু করতে চাই। আপনি সিলেটের অধিবাসী। সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যার 4 দিন পার হলো। তো এক ধরনের মানবেতর জীবনযাপন করছে এই বানভাসী মানুষগুলো। এ সংক্রান্ত আমাদের একটি রিপোর্ট আছে, আমরা এনটিভির এই রিপোর্টটা দেখে এরপর আলোচনায় যাই। দেখে আসি এনটিভি রিপোর্ট। হাওরের বানভাসীদের দুঃখগাথা এখন সুনামগঞ্জের পথের বাঁকে বাঁকে। সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যেন পরিণত হয়েছে উদ্বাস্তু শিবিরে। পানিতে তলিয়ে যাওয়া বাড়ি ছেড়ে দুর্গতদের মাথা গোঁজা ঠাঁই হয়েছে রাস্তার ধারে ব্রিজের উপর। হাওরের বিশাল জলরাশির বুক চিরে এগিয়ে যেতে যেতে কিছু দূরদূরই চোখে পড়বে বানভাসীদের অস্থায়ী এসব আবাস। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। তো পানির লাগি বন্যায় কলতা বাসায় নিচে বাড়ি ঘর দ্বারা তো আমরা অনেক সড়কের পেটে আছি। আমরা যে অতদিন ধরে অত কষ্ট করতে আছি, 4-5-6 দিন যাবত এই যে খাবার নাই, কিছু নাই। সপ্তাহ পেরিয়ে গেলেও অনিশ্চিত জীবনের শেষ কোথায় তা জানা নেই তাদের। তবে সব হারিয়ে শুধু প্রাণটুকু নিয়ে খোলা আকাশের নিচে নিরাপদ একটু আশ্রয় পাওয়াই পরম পাওয়া অনেকের কাছে। কারো কারো নতুন সংসারের ঠিকানা এখন মাইক্রোবাস, লেগুনা কিংবা সিএনজি। বাস্তবতা এমন জায়গায় গিয়ে ঠেকেছে বাধ্য হয়ে অনেককে থাকতে হচ্ছে গবাদি পশুর সাথে একই ছাউনিতে। কয়দিন হচ্ছে এখানে? ইতিহাসের ভয়াল বন্যায় চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ। কবে নামবে বানের পানি, কবে ফিরবেন বসত বাড়িতে, এমন অনিশ্চয়তাকে সঙ্গী করে একটি দিন পার হচ্ছে বানভাসীদের। হাওরের দুর্গম এলাকার বন্যা আক্রান্তদের অবস্থা আরো দুর্বিষহ। পানিবন্দী অনেকেই আটকা পড়েছেন বসত ভিটাতেই। ভিটে মাটি জেগে নেই একটুও, তাই স্বজনের লাশ দাফনেও ছুটছেন অন্যত্র। 4 দিন যাবৎ খাইছি, আজকে দিনের 10টার দিকে তা লাশ তুলে আনছি। এখন গুরুস্থান দিবার জায়গা নাই। এখন আমরা গুরুস্থান দিবার জায়গা পাইছি এই যে ফাগলা, এই মারদেশায়। যারা সরকারি আশ্রয় কেন্দ্রে উঠেছেন বিপাক কাটেনি তাদেরও। গাদাগাদি করে ঠাঁই হয়েছে সেখানে। নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা, নেই বিশুদ্ধ খাবার পানীয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে যে যেভাবে পারছে তার বাড়ি থেকে নিয়ে আসছে। অনেকে মর্মান্তিকভাবে জীবনযাপন করে। আর সরকারি কোনো ত্রাণ এখন পর্যন্ত আমার চোখে পড়ছে না, এখানে কোনো ত্রাণ আইছে না। সুনামগঞ্জে বানের জলের আতঙ্কের সাথে নতুন আতঙ্ক যোগ হয়েছে চোর ডাকাতের উৎপাত। চুরি ডাকাতি হয়েছে নৌকা যুগে, ইঞ্জিন নৌকা যুগে। তারা এই যে গরু বাছুর চুরি করছে, ধান লুটপাট করছে। চোর ডাকাতের আতঙ্কে আমরা রাত্রি যাপন করতেছি, টহল দিতেছি। পানি কিছুটা কমলেও সুনামগঞ্জের প্রায় সব বাড়িঘরেই তলিয়ে আছে পানির নিচে। জি, আমরা রিপোর্টটি দেখলাম, যেটি একটি বর্ণনাতীত দুর্ভোগের মধ্যে পড়েছে এই সিলেট সুনামগঞ্জের মানুষ। 4 দিন ধরে আমরা দেখছি যে এমনও পরিবার রয়েছে যে শিশু বৃদ্ধ নিয়ে তারা কোনো রকমের আশ্রয় কেন্দ্রে তারা গিয়েছে, তাদের খাবার নাই। আবার কোনো কোনো এলাকায় একটু প্রত্যন্ত অঞ্চলে আমরা পেয়েছি একেবারে সেই পানির মধ্যেও তাদের ফ্যামিলিটা আটকা রয়েছে। জি, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক সদস্য শ্রোতা যারা দেখছেন আপনার প্রোগ্রামটা। দেশে বিদেশে সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, আমি প্রথমত অত্যন্ত মনের ভিতর থেকে নিজেও কষ্ট পাচ্ছি। আমি সেই সিলেটের সন্তান। সিলেটের শহরের থেকে নিয়ে আপনার প্রথম যে এফেক্টেড এরিয়াগুলা সেটা হলো গোয়েনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জ। এই 3টে এরিয়ার সাথে সাথে এফেক্ট হওয়ার আগে তারা জানতো না যে এই ফ্লাডটা তাদের আসতেছে। এটা নিয়েও কথা আসছে
যে এরকম একটি বন্যার আগাম কোনো সতর্ক ইয়া ছিল না, কোনো সতর্ক বার্তা ছিল না। মানুষ জানে না হঠাৎ করে বন্যাটা আসছে, মানুষের গবাদি পশু, বাচ্চা নিজে বাইর হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না। সেটা একটা জিনিস আমি এখানে দেখলাম, এখানে আপনার চেরাপুঞ্জি, যেটা আপনার আমাদের তামাবিল হয়ে যেটা চেরাপুঞ্জি হয়ে শিলংয়ে যাওয়া হয়, সেই চেরাপুঞ্জিকে বলা হয় দ্য হাইয়েস্ট রেইন প্রোন ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার মাঝে সবচেয়ে বৃষ্টিপ্রবণ এরিয়া। সেখানে এত বৃষ্টি হয়েছে 122 ইয়ার্সে, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট, এরকম বৃষ্টি হয় নাই একটা না। সেই বৃষ্টিটা ওইখানে কিন্তু তারা টিলার উপরে, তাদের এই বৃষ্টিটা থাকার বা কোনো সিস্টেম নাই, এটা নিচেতে নেমে আসবে। নিচে কারা? আমরা সিলেটে যারা জয়ন্তা, গোয়েনঘাট। এই কথার সাথে আমি একটু দ্বিমত করতে চাই। না, দ্বিমত পরে করবেন, আমি আপনাকে রিপোর্ট অনুযায়ী বলতেছি। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট আছে আমার কাছে, ইভেন ইংলিশ ভার্সন অফ দি প্রথম আলোটাও আছে। এইখান থেকে আসার পরে তখন সাথে সাথে আমাদের এখানে আসলো, আমাদের পানিটা যাবে কোথায়? আমাদের নদীগুলো সব, সুরমা নদী, কুশিয়ারা, যে দুইটি বৃহত্তর সিলেটের নদী, দুটো নদী একদম বরট হয়ে গেছে। ড্রেজিং নাই, 100 ইয়ার্স থেকে কোনো খবর নাই এটা যে বরাট হয়ে যাচ্ছে, সব ময়লা এখানে পড়ছে আপনার। তারপরে পানি যখন বর্ষার সিজন আছে, আপনার এই পানিগুলো যাবে কই? আসেন আবার শহরটা কেমনে? শহরে এই উদিন মান্থের ভিতরে টুয়াইস আমাদের সিলেট শহরটা ডুবে গেছে। বাসা বাড়ি, মসজিদ, আপনার মাজার, শহর নিয়ে যা আছে সব ডুবে গেছে। শহরের পানিগুলো যাওয়ার রাস্তা তো নদী ছাড়া তো যাওয়ার রাস্তা নাই। এক তো ফ্লাডের বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, একটা আপনার ইন্ডিয়াটা আসতেছে, দ্বিতীয় আপনার শহরের এই পানিগুলো গিয়ে আপনার অ্যাবজর্বিং ক্যাপাসিটি নাই সুরমা নদীর, ফ্লাডের উপরে দিয়ে গিয়ে আপনার পুরোটা সব বাঁধ ভেঙে একদম শহরের ভিতরে লন্ডমন্ড অবস্থায়। কোম্পানিগঞ্জটা একটু সবচেয়ে বেশি মানে একটু ডিপ্রাইভ এরিয়া এবং প্রত্যন্ত এরিয়া, যেটা একটু আগে কাজল ভাই বলছিল, গোয়েনঘাটও, এই দুইটা এলাকাতে যেতে হলে আপনার অনেক বিশাল এরিয়া, এখনো পর্যন্ত সব ডুবে, চালের উপরে পানি, যোগাযোগ ব্যবস্থা টোটালি বিচ্ছিন্ন, ইলেকট্রিসিটি বন্ধ, মানুষের মোবাইল কমিউনিকেশন নাই। এটা মানবতর জীবনযাপন, গবাদি পশু সহ যা গেছে অনেক বাসে চলে গিয়েছে। এর পরের দিনই আপনার সুনামগঞ্জ তো অলমোস্ট 100% ইন্দি পানি নিচেই, সিলেটে 60-65-70% পর্যন্ত ছিল। আবার বৃষ্টি যখনই হয় তখনই বেড়ে যায়। সুনামগঞ্জের মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। সিলেটে আমি ধন্যবাদ দিতে হয় আমাদের সেনাবাহিনীকে, সেনাবাহিনী প্রধানও নিজে গিয়েছেন, সেনাবাহিনী কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইনিশিয়ালি প্রথম দিন, সেকেন্ড দিন, থার্ড ডে কিন্তু উদ্ধার কাজ ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট। মানুষকে প্রথমে আপনি রেস্কিউ করতে হবে, তারপরে তার সাহায্য সহযোগিতা দিতে হবে। এই রেস্কিউ ওয়াজ ইমিনেন্ট, যেটা আপনার সেনাবাহিনীর সাথে যেতে গিয়েছে। থ্যাংক ইউ এটার জন্য। উদ্ধার কাজটা করছে, প্রাইভেট থেকে করা হচ্ছে, সরকারের পর্যাপ্ত যা রিসোর্স আছে সব আমাদের দিয়ে দিতে হবে। আপনি দেখেন আমাদের সরকারের এত ডেভেলপমেন্ট, চিটাগাঙ্গের সীতাকুণ্ডুর একটা 4 দিনে আমরা সেটা আগুন নিবাইতে পারি নাই। আমাদের ফ্লাড হইলে সেটা কন্ট্রোল করার ক্যাপাসিটি আমাদের নাই। আপনার ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্যালামিটি, এটা ঠিক আছে, আমাদের এটাতে এফেক্টেড হয়, কিন্তু সেটা একটা আপনাদের প্যারালাল একটা এখন এই বন্যা নিয়ে কিন্তু একটু ভিন্ন কথা আসছে। আমি মনে হয় একটু রাজিকুজ্জামান রতনের কাছ থেকে শুনে আসি। রাজিকুজ্জামান রতন ভাই, আপনার কাছ থেকে যাই। বলা হচ্ছে যে অবকাঠামো নির্মাণের ফলে এই হাওরে, বিশেষ করে হাওরে নির্মিত অবকাঠামো বন্যা সৃষ্টির প্রধান কারণ, বলবেন কি? আপনার কি মনে হয়? বন্যা হচ্ছে প্রাকৃতিক, কিন্তু বন্যা সৃষ্ট দুর্ভোগটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। আমাদের দেশের উপর থেকে নিচের দিকে, মানে উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু, আমাদের উপর থেকে পানি এসে নিচের দিকে গড়িয়ে সমুদ্রে চলে যাবে। এটা হচ্ছে নদীর পানির স্বাভাবিক গতিপথ। এই গতিপথগুলোকে যদি বন্ধ করি তাহলে তো পানি আটকে যাবেই। এখন যে কথাটা তাজ ভাই বললেন সেটা হলো যে চেরাপুঞ্জি একটা বৃষ্টিপ্রবণ এলাকা, প্রতি বছরই খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, কখনো 3 দিন কখনো 4 দিন ব্যাপী বৃষ্টিপাতটা হয়, কিন্তু সেই সময় পানির ঢল নেমে যায়। যেমন ধরুন এবার 3 দিনে প্রায় 900 মিলিমিটারের মতো বৃষ্টিপাত। না, আমার কাছে যে হিসাব আছে সেটা হলো গত 3 দিনে বৃষ্টি হয়েছে 2000, না গড়ে 900 করে। আচ্ছা, গড়ে 900 মানে তো 2700 2800 মিলিমিটার করে বৃষ্টি হতো। এই যে পানিটা, এই পানি তো গড়িয়ে যাবেই। এখন গড়িয়ে কোথায় আসবে? নিচে নামলেই হচ্ছে 850 বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ হাওর এলাকা। এই হাওর এলাকাটা এতটা বিস্তীর্ণ, এটার সঙ্গে বাংলাদেশের অন্য কোনো অঞ্চলের ভূপ্রকৃতি মেলে না। তাহলে পাহাড় থেকে যখন পানিটা নেমে আসার সঙ্গে সে মাটি নিয়ে আসে, পাথর নিয়ে আসে। আবার সিলেটের আপনি ভূপ্রকৃতি যদি দেখেন, জকিগঞ্জের সামনে অমলশিদ নামে একটা জায়গা, সেখানে এসে বরাক নদীটা 2 ভাগে ভাগ হয়ে গেল।
একটা হচ্ছে সুরমা এসে ঢুকলো সিলেটে, কুশিয়ারা আমার সুনামগঞ্জ হয়ে মৌলভীবাজার হয়ে সুনামগঞ্জ হয়ে মৌলভীবাজারে গেল, এবং কিশোরগঞ্জে গিয়ে তারা আবার দুইজনে একত্রিত হয়ে তারপরে মেঘনাতে হয়ে নাম হয়ে গেল। এই যদি ভূপ্রকৃতি এবং নদীর গতিপথটা দেখি, সুরমা নদীটা তৈরি করা হয়েছিল এক সময় খাল কেটে, তারপর পানির প্রবাহ এসে সেটাকে নদী বানিয়ে দিয়েছে। তারপরে এই নদীর পানি ব্যবস্থাপনার জন্য আর কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আমরা পাড়ে বসার জন্য সুন্দর সুরম্য ব্যবস্থা করেছি, কিন্তু নদীর গতিটাকে অব্যাহত রাখার জন্য ব্যবস্থা করি নাই। দৃষ্টিনন্দন কাজের দিকে আমাদের নজর যতটুকু, পানির গতিপথটাকে মানে নিরবিচ্ছিন্ন রাখার ব্যবস্থাটা করি নাই। তার সঙ্গে যেটা করুন, একদম ন্যাচারের সঙ্গে আমাদের সহাবস্থান করে টিকতে হবে। আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ যে বাংলাদেশের উপরে বাংলাদেশের আয়তনের চাইতে 15 গুণ বেশি আয়তনে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ার পথ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পানি যাওয়ার একটা করিডোর। ফলে আমাদের এখানে বন্যা নিয়ন্ত্রণের চাইতে বন্যা ব্যবস্থাপনাটা খুব গুরুত্বপূর্ণ। এটা বারবার সবাই বলে এসছে যারা পানি ব্যবস্থাপনা নিয়ে। আমাদের তাহলে বাঁধগুলো, রাস্তাগুলো হওয়া উচিত উত্তর থেকে দক্ষিণে, যাতে পানিকে বাধা না দেয়। হাওরের বুক চিরে চিরে আমি রাস্তা করেছি, সেই রাস্তা করতে গিয়ে যেটা হয়েছে, পানির যে স্বাভাবিক ফ্লো সেটা বন্ধ হয়েছে। যে পলি এবং পাথর আসে, এটা গড়িয়ে মেঘনা হয়ে সমুদ্রে চলে যাওয়ার কথা ছিল, সেটা সেখানে বুকে আটকা পড়ে যায়। নদীগুলোর বুক ভরাট হয়ে যাচ্ছে, পানির ধারণ ক্ষমতা যাচ্ছে কমে। এর সঙ্গে ভয়ানক যে বিষয়টা হয়েছে, এপ্রিল মাসে একটা ছোট বন্যা হয়েছে, যখন বোরো ধানটা কাটা। হাওরের মানুষের প্রধান ফসল হচ্ছে বোরো, আর বাকি সময়টা মাছ। তা বোরোর জন্য মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকে যে বোরো ধান পাকার আগে বৃষ্টিটা আসে কিনা, ঢলটা আসে কিনা। মে মাসে একটা বন্যা হলো, জুন মাসে আরও একটা প্রলয়ঙ্কারী, মানে 3 দিনে মানে ধুয়ে মুছে গেল আমাদের অনেক জনপদ। তাহলে এইটাকে কি আমরা কন্ট্রোল করতে পারতাম? আমি একটু শেষ করি। এটা অনেকে বলছে এটাকে কন্ট্রোল করতে পারতাম। পানি আসাটাকে কন্ট্রোল করতে পারতাম না, কিন্তু পানি ব্যবস্থাপনাটা এমন করতে পারতাম যাতে পানিটা গড়িয়ে চলে যায়। আমরা পানিটাকে গড়িয়ে চলে যাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের বাধা তৈরি করেছি, যে কারণে এই ভয়াবহতাটা আমাদের শিকার হতে হলো। জি, জনাব জাকারিয়া কাজী। না, মূল সমস্যাগুলো তো আলোচিত হয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে এই বানভাসী যে বন্যার্ত মানুষগুলি, তাদের দুইটা, একটা হলো তাদের আপৎকালীন সাহায্য, আর একটা হলো পুনর্বাসন। নিশ্চয়ই আপনি পরে পুনর্বাসনের ব্যাপারে আমি আপৎকালীন। দেখেন, আমাদের পারিবারিক যে অবস্থান, প্রত্যেকটা বাড়িতে হয় শিশু আছে, নয়তো বৃদ্ধ আছে, মানে পরিবারের সদস্য। তাদের কষ্টটা কিন্তু অবর্ণনীয়। আমরা খাদ্য টাদ্য ইত্যাদি, পানি নেই, কিন্তু পানি বিশুদ্ধ পানির যে পানির অভাব নাই। না না, আমি সেটাই যে না না, এনসিয়েন্ট মেরিনের সেই ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক, এটা হচ্ছে রিয়ালিটি, তাই না? তবে এখন যেটা হচ্ছে যে আপনি প্রথম যে কথাটা বললেন যে পূর্বাভাস, এই ঢলের কিন্তু কোনো পূর্বাভাস আবহাওয়াবিদরা বলে যে কখন এটা নামবে এই পূর্বাভাস, কিন্তু ওইভাবে বন্যার পূর্বাভাস বা বন্যার সতর্কীকরণের সঙ্গে আবহাওয়াবিদ অনেকের সঙ্গে কথা, তারা বলছে ওইভাবে এটা অ্যাকুরেট বলা যায় না। নাম্বার 1। নাম্বার 2, আসামের কথা চলে এসছে, এটা আমি বলবো না। তবে আমি যেটা মনে করি, তাজবে আরও ভালো জানেন, ওই এলাকায় এমন কিছু জায়গা আছে, আমি যেমন কালকে আমি সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার যিনি দায়িত্বে, তার কথা, তারা অনেক জায়গায় রিচ করতে পারছে না। মানে খাওয়া যে ত্রাণ যে হেলিকপ্টারের সাহায্যে ফেলবে, সেরকম শুকনো জায়গায় কিন্তু লোকেট করা যাচ্ছে না। আপনি তো পানির মধ্যেই ত্রাণটা ফেলতে পারবেন না। আবার 90% ডুবে গেছে। হ্যাঁ, আবার এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয়, আপনার ড্রপটা এমনভাবে করতে হবে যাতে মানে আপনি উপর থেকে ফেললেন, সব ফেটে গেল, সেটা মানে অনেক কিছু। তারপরেও আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী যেটা করছে, বিমান বাহিনী আজকে গেছে, তারা এয়ারড্রপটা করছে, তাজভাই যেটা আসলে প্রশংসনীয় কাজ হচ্ছে। আমি যেটা মানে মনে করি, সরকারের এখানে সরকার করছে, বাট উদ্যোগটা হচ্ছে কি, একটা তো এই যে এইটা কিন্তু আগের থেকেই যেটা বললেন সবাই, এটা কিন্তু গতবার যখন ডুবে গেল সিলেট, তখন এই কথাটা এসছে যে ড্রেজিং কেন হয় না, ড্রেজিং কেন হয় না। হ্যাঁ, এই মুহূর্তে ড্রেজিং করা হয়তো অ্যাবসার্ড, কিন্তু এই কথাটা মাথায় নিতে হবে। কারণ দেখেন, প্রত্যেকবার বন্যায় পাথর আসে। আমরা বলি যে কেউ বলি যে বন্যা আশীর্বাদ, বন্যা হলে পরবর্তীতে ফসল ভালো হয়, ফসলি জমিতে পলি পড়ে, গুড, পলি পড়ে, কিন্তু আমার নদী যখন ভরাট হয়ে যায়, তখন তো আপনি যতই উন্নয়ন করেন, ওই যে তাজ ভাই একটা খুব সুন্দর কথা বলেছে, আমরা নদীর পাড়ে সুন্দর, রতন ভাই, যে আমরা সুন্দর বসার জায়গায় করি, কিন্তু নদীর বুকে কোনো কাজ করি না। আমি মনে করি সরকার এখন যেটা করছে, কিন্তু এটা আরেকটু বাড়ানো উচিত। এবং সিলেটের সবচেয়ে যেটা মানে উনি আরও ভালো বলতে পারবেন, সুনামগঞ্জ
নৌযান পাওয়া যাচ্ছে না, এটা খুব দুঃখজনক। কারণ এই পরিমাণ মানুষের তো যানবাহন অন্য কোনো যানবাহন নাই। শুধু আমি একটু বিরতি নিই, কারণ শুধুমাত্র এখন একমাত্র বাহন হচ্ছে নৌকা। আমি আধা মিনিটে শেষ করি। কালকে ব্রিগেডিয়ার সাহেব যিনি চার্জে আছেন উনি বলছিলেন যে অনেক সময় আমরা তো লোকেশনটাও তো বের করতে পারি না, ওইভাবে কম্পাস বা কাজও করতে পারছি, কারণ ওই এলাকাটা কিন্তু এটা যেটা বলে ভূপ্রকৃতিটা আলাদা। তারপরেও সেনাবাহিনী চেষ্টা করছে, প্রশংসনীয় কিছু কাজ করেছে। জনাব যোগ করি খালি, মাননীয় প্রধানমন্ত্রী কালকে যাওয়ার কথা আছে, উনি যাচ্ছেন, এটা একটা পজিটিভ দিক। এবং আমাদের দেশে যেটা হয়, ওনারা গেলে হয় কি, কাজগুলি যারা করেন তারা একটু বেশি উদ্দীপ্ত হন এবং সতর্কও হন। আমি ওই সেন্সে এটাকে প্রশংসা করি। নিশ্চয়ই। তাজ রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যেটি বললো যে বন্যা যে ব্যবস্থাপনাটা এটা অত্যন্ত। আমি আপনাকে এটার দিকেই আমি কাজল ভাই এবং রতন ভাই কথার সূত্র ধরে বলি, যেখানে বন্যা তো এই দেশে আরো হয়েছে। 91-88 বন্যা ওয়ান অফ দি ওয়ার্স্ট বন্যা ছিল। আপনার ঢাকা শহর তো আগে পানিতে দলিয়ে যেত, আমাদের সিনিয়র দুইজন আছেন এখানে জানেন, ঢাকা শহর তো আগে পানিতে যেত। এর ব্যবস্থা কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ নিয়েছেন, বেড়িবাদ করে মিরপুরের দিকে জাকাতে যেতে পানিটা না ঢুকতে পারে। ঠিক তো সুনামগঞ্জে গতবার, এর আগের বারে কিন্তু সুনামগঞ্জের ফসল একদম সরকার টাকা দিয়েছে, সেটা দুর্নীতি করে টাকাটা কন্ট্রাক্টররা কাজ করে নাই, বাদ ব্যাংকে পানি ঢুকে গেছে, মানুষের বড় দান শেষ হয়ে গেছে। রতন ভাই আরেকটা কথা বলেছে, আমাদের সিলেটের কিন্তু হাওর অঞ্চলের একটা ফসল হয়, সেটা হলো বড় দান। সেই বড় ডানটা কিন্তু আমাদের মানুষ তাকিয়ে থাকে, হিউজ। এটা আমাদের পৈতৃকভাবে প্রচুর ল্যান্ড, এই বড় ডানটা, এটা এই ল্যান্ডগুলোতেই হয়, একবারই ফসল টাকিয়ে থাকা হয়, সাধারণ মানুষরা দেয়, আমরা এটা খাই, এবং সারা বছরই এই ধানের উপরে নির্ভর করে থাকে। অলমোস্ট আপনার 2/3 আপনার এটা ডিপেন্ডেন্ট হয়। সেই ধানটা যখন নষ্ট হয়ে যায়, আপনাকে ব্যবস্থা করতে হবে। সুরমা নদী একদম ভরে গেছে। আপনি যদি ডিসেম্বরে যান, বি মাই গেস্ট, কাজল বাইশো, রতন বাইশো, দেখবেন আপনি নদী ব্রিজ থেকে, 3টা ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে দেখবেন নদীটা কতটুকু ভরে হয়েছে, একদম মানে আপনার দেখাই যাবে একটু পরেই নদীর ডিপনেসটা। সেটা তো কন্ট্রোল করতে পারছেন, এটাকে আপনাকে ড্রেজিং করতে হবে। আপনি সৌন্দর্য বর্ধন করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, এখন ওইটা আগে করেন, যেটা সামনে আপনি সৌন্দর্য বর্ধন করছেন, ওটাতে এই পানিগুলো যাওয়ার রাস্তাটা যেতে হবে। পানি তো আসবেই ইন্ডিয়া থেকে, এটা তো বন্ধ করতে পারবেন না। রতন ভাই যেটা বললো, আমি একই সুরে বলি, পানিটা চলে যেতে স্মুথলি যেতে হবে। আরেকটা জিনিস আমি দেখলাম, আমি সেদিন দেখলাম আসবে যেতে দিতে হবে, আমাদের রাস্তা করা হচ্ছে হাওরের মধ্যে দিয়ে। আপনি যদি ধরেন কিশোরগঞ্জের এই যে মিঠামইনি যে রাস্তাটা হয়েছে, সেটা নিয়েও কথা হয়েছে, 70 কিলোমিটার রাস্তা হয়েছে, যেখানে 70 ইটনা মিঠামইনের রাস্তা বলা হচ্ছে যে 77 কিলোমিটারের রাস্তা। আগে এই ফ্লোটা তো হাওরের যেত, এই হাওরের টোটাল ফ্লোটা এখন বন্ধ। ইট ইজ এ পার্ট অফ দ্যাট। অনেকে বলছে, মানে বিজ্ঞজনরা আলোচনা করছে সেটা নিয়ে। আপনি রাস্তা করবেন, যদি আপনি ফ্লোটা বন্ধ করে দেন, তখনই এটা এফেক্টেড হয়ে যাবে। আপনাকে এই রাস্তার পানিটা যাওয়ার 1.7 কিলো রাস্তা, মানে আমি রাস্তাটা গিয়েছি, তো জানি না আপনি গিয়েছেন কিনা। আমি ওই রাস্তাটা, আমি আমার মানে প্রিভিলেজ, আমি এটা দেখার মতন, খুবই সুন্দর। আপনি সুন্দর দিয়ে এখন যে মানুষ পানি তলিয়ে যাচ্ছে সেই রাস্তার জন্য, সেই সুন্দরের রাস্তাটার জন্য আপনি ড্রেজিং, আপনি কেন, এখানে তো আমার জার্নালিস্ট কাজল ভাই আছেন, আপনি আছেন, টেমস নদী 60 আগ পর্যন্ত লন্ডন শহর ডুবে যেত না, দে পুট এ ব্যারিয়ার, যে অ্যাক্সেস পানি হওয়ার পরে আর যাইতে পারবে না শহরটা ডুবার জন্য। এটা এখনকার 21st সেঞ্চুরিটি করা কোনো ব্যাপারই না। আপনি রাস্তা করেন, পানি যাওয়ার রাস্তা রাখেন, যে ফ্লোটা আমার যেতে হবে, যদি এই ফ্লোটা না যায় তাহলে এই পানিটা ওভারফ্লো হয়ে আমার মানুষের চাল সমান পানি যাবে, মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না। এই যে বন্যাটা দুইটা একই এক মাসের মধ্যে সিলেটে হলো, এটা তো সিলেটের মানুষ বলছে 100 বছরের ইতিহাসে এরকম দেখে নাই। 122 বছরের ইতিহাসে 122 বছরে এত রেইন হয় নাই আপনার চেরাপুঞ্জিতে, সেটা আবার হিন্দুস্তান টাইমসে বলছে। জি জি জি, আমি যেটা বলতে চাই যে একটা ডিসিশন কিন্তু হয়েছে, আমি এইসব ঘটনার আগেই কিন্তু মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে হাওরে আর কোনো উড়াল সড়ক ছাড়া আর কোনো সড়ক করা যাবে না। এটা কিন্তু ভেরি পজিটিভ একটা অ্যাপ্রোচ ফ্রম হার সাইড। কিন্তু তার আগেই তো সর্বনাশ যাওয়া হওয়ার হয়ে গেছে, তবু বেটার লেট দেন নেভার একটা কথা আছে। কিন্তু আমি যেটা মনে করি, হাওরটা নিয়ে বোধ হয় আমাদের একটু আমাদের হাওর গবেষণা ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু প্রকৃত পক্ষে এই গবেষণাগুলো হয়েছে কিনা আমার সন্দেহ থাকাছে। কারণ হাওর নিয়ে যদি গবেষণা হতো, টপ প্রায়োরিটি হতো এইটাই যে হাওরের যে কোনো প্রবাহ তো ঠিক রাখতে হবে, তাই না? হাওর গবেষণায় কিন্তু ভালো বাজেট আছে, এগুলোর দিকে যদি আমরা একটু নজর না দিই এবং যোগ্য ব্যক্তিদের যদি আমরা সম্পৃক্ত না করি, তাহলে কিন্তু যে পরিকল্পনার পরি যেমন উড়ে যায়, গবেষণাও কিন্তু মানে আর কতটুকু আসলে হবে এটা নিয়ে বোধহয় এই সিলেট এবং সুনামগঞ্জের এবারের শিক্ষা আমাদের কিন্তু এই শিক্ষাটা দিয়েছে। জি, জনাব রাজিকুজ্জামান রতন,
হাওর নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি তো ওই অঞ্চলে প্রায়ই যান, যাতায়াত করেন এবং ওই অঞ্চলের মাটি মানুষের সাথে আপনার এক ধরনের যোগাযোগ আছে। কিন্তু যে আমরা তো জানি যে হাওর পানি ধারণ করে এবং সেই পানি যদি আটকে রাখা হয় বা কোনো বাধার সৃষ্টি হয় তাহলে তো বন্যা হবেই। আর যদি হাওরকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই এই পানি প্রবাহ বন্ধ করলে বন্যার সৃষ্টি হবে। আমরা আসলে কোন অবস্থায় আছি? আসলে আমাদের আমি এই গত এই 11, 12, 13 3 দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ঘুরে এলাম আর কি। এটা হলো সাধারণভাবে আমার দলীয় কাজের জন্য। কিন্তু ওই অঞ্চলটা যদি দেখি আমরা, এটা অনেকটা মানে বোলের মতো, যে আমাদের প্রায় 850 থেকে 900 বর্গ কিলোমিটার এলাকা ভূপ্রকৃতির আলোড়নের কারণে কোথাও 3, কোথাও 7, কোথাও 10 মিটার পর্যন্ত ডেবে গেছে। ফলে এটা একটা পানির আধার হয়েছে এবং শত শত বছর ধরে এই আধারটা একটা নির্দিষ্ট ধরনের একটা বাস্তুসংস্থান তৈরি করেছে, ইকোলজি যেটাকে আমরা বলি। এখন হাওরের সৌন্দর্যটা হাওরের মধ্যে রাস্তা করে সৌন্দর্য দেখতে হবে কেন? আপনি টিলার সৌন্দর্য যেমন একরকম, পাহাড়ের সৌন্দর্য একরকম, স্টেপ ভূমি বা সমতল ভূমির সৌন্দর্য একরকম, আমাদের সমুদ্র উপকূলের সৌন্দর্য একরকম। আমাদের সব জায়গায় কৃত্রিম সৌন্দর্য দেখতে গিয়ে, আমাদের স্বাভাবিকতা নষ্ট করতে গিয়ে তার যে পরিণতিটা হয়, বাংলাদেশ তো প্রকৃতির তৈরি। বাংলাদেশকে বলে পানি এবং পলির দেশ। উপর থেকে পানি এসেছে, তার সঙ্গে পলি এসেছে, তারপরে এই দেশ এবং ভূখণ্ডটা তৈরি হয়েছে। এখন ধরুন হাওর আমাদের কি দেয়? হাওরে যদি জনবসতি বলি তাহলে ডেন্সিটি অফ পপুলেশন হাওরে সবচেয়ে কম, কিন্তু হাওর থেকে আমরা প্রায় আমাদের বোরো ধানের 10 ভাগের 1 ভাগ হাওর থেকে পাই। মাছ ওখানে যা প্রোডাকশন করে, ওখানকার যা কনজাম্পশন তার চেয়ে অনেক বেশি সারপ্লাস হয় বলে সেই মাছ সারা দেশের মানুষ খায়। তাহলে আমরা ধানও দেই, আমরা মাছ দেই। এখন আমাদের পর্যটন দেই, পর্যটনকে প্রাধান্য দিতে গিয়ে আমি কি ধান আর মাছটাকে শেষ করে দেবো? ওখানকার জীবনযাত্রাকে বিপন্ন করে ফেলবো? আমি হাওরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাব, ল্যান্ড রোভার গাড়ি, এই জন্য কি ওটা হাওর? কেন ওখানে আমার নৌকা চালালে অসুবিধা কি? এই জন্য এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই যে বন্যাটা হলো, প্রাকৃতিক দুর্যোগটা অসংখ্য মানুষের জীবনের যে দুর্গতি নিয়ে এলো, আর তার সঙ্গে নিয়ে এলো কি, তার সঞ্চয়টা শেষ হয়ে গেল। এখন সে কী করবে? কখনো কখনো হয় কি, মাঝে মাঝে সমুদ্রে 1 ফোঁটা পানি দেওয়ার মতো দিয়ে যদি কেউ গর্ব করে তাহলে খুব দুঃখ লাগে। 50 লক্ষ মানুষ সর্বস্ব হারিয়েছে বলছি, টাকা বরাদ্দ করেছে 80 লাখ টাকা, মাথা পিছু 1.5 টাকার একটু বেশি। না দুটো, হ্যাঁ আমি শেষ করি। হ্যাঁ, পার ডিস্ট্রিক্টে 80 লাখ টাকা করে। তাহলে কয় টাকা করে পড়ে বলে? 80 লাখ টাকা কোনো টাকা বাংলাদেশের টাকায়? তাহলে 1, 2 নম্বর হচ্ছে 26,000 টন খাদ্য আমি ইয়ে করেছি। কাজল ভাই যেটা বললেন, এয়ারড্রপ করা এই পানির মধ্যে খুবই কঠিন, কারণ হাওর যখন বিস্তীর্ণ পানি হয়, পানির সঙ্গে বাতাস সৃষ্টি হয়ে ঢেউ তৈরি হয়, যেটাকে ওই অঞ্চলের মানুষ বলে আফাল। এখন সেই ঢেউয়ের মধ্যে তো আর খাবার দেওয়া যাবে না। কিন্তু আমাদের স্পিড বোটের কি এত অভাব হয়ে গেল? আমাদের কি যন্ত্রচালিত নৌযানের এত অভাব হয়ে গেল? ফলে এটা যদি বলি, আমি একটা সেনাবাহিনী যখন নেমেছে, তো সেনাবাহিনী নামলে তো একটা যুদ্ধকালীন তৎপরতার মতো করেই নামবে। আমি আন্তরিকতা নিয়ে প্রশ্ন করি না, কিন্তু প্রশ্ন করি প্রস্তুতি নিয়ে। আমি প্রশ্ন করি তাদের পরিকল্পনা নিয়ে, প্রশ্ন করি তাদেরকে পরিচালনা করা নিয়ে। সেই দিকটা যদি দেখি, আর ধরুন প্রথম 3-4 দিন পানি, এখন কিন্তু বৃষ্টি না হলে পানি নেমে যাবে। হাওরের বন্যা এবং আমাদের মূল শহরের পানি, আজকে কিন্তু আবার বৃষ্টি হয়েছে। আমি বলি একটু যে হাওরের বন্যা এবং আমাদের উত্তরাঞ্চলের বন্যার মধ্যে একটা পার্থক্য আছে। হাওরের বন্যাটা হচ্ছে আসবে 7-8 দিনের মধ্যে পানিটা চলে যাবে, কারণ এই পানি মেঘনা দিয়ে চলে যাবে না, যদি আপনার জায়গার রাস্তা থাকে। হ্যাঁ সেটা বলি। কিন্তু উত্তরবঙ্গের বন্যাটা কি, ওটা নদী দিয়ে পানি আসে এবং পানিটা আস্তে আস্তে পুরো অঞ্চলকে প্লাবিত করতে করতে আসে। এই জন্য 88-র বন্যা কিন্তু হাওরে এফেক্ট করেনি, 88-র বন্যা এফেক্ট করেছে এই সমতলগুলোতে। এবং খেয়াল করে দেখুন, আমাদের যদি 3টা আমাদের অববাহিকা, একটা হচ্ছে মেঘনা অববাহিকা, যে সুরমা এবং কুশিয়ারা মিলে এসে মেঘনায় পড়েছে, একটা হচ্ছে গঙ্গা পদ্মা অববাহিকা, আর হলো ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকা। এখন এদিকে আবার আসামের এদিকে বৃষ্টিপাত হওয়ার কারণে যদি তিস্তা এবং ব্রহ্মপুত্রের পানিটা আসে যমুনা হয়ে, আর এদিকে পদ্মার পানিটা যদি আসে, 3টা গিয়েই কিন্তু পড়ছে চাঁদপুরের ওখানে মেঘনায়। মেঘনার পানির স্তর যদি উপরে উঠে যায়, তাহলে হাওরের পানি কিন্তু সহজে নামবে না। আমি যদি আমাদের দেশটাকে প্রকৃতিকে দেখি, তাহলে সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিটা কিন্তু এখনো আমরা খুব বেশি দেখছি না। ফলে একটা জিনিস কি, বন্যা দীর্ঘস্থায়ী হবে কি হবে না এটা বড় কথা নয়, বন্যার প্রভাবটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। সেই ব্যাপারে এখন থেকে তো উদ্যোগটা নেওয়া দরকার। এটা গেল একটা দিক। আর একটা হলো যে তাৎক্ষণিক যে মানে উদ্যোগটা নেওয়া দরকার ছিল, সেটা হলো শুকনো খাবার। দেখুন
এই সময়ের মধ্যে মানুষের মানবিকতার জায়গাগুলো একদিকে যেমন সাধারণ মানুষ হাত বাড়ায় সর্বোচ্চ দিয়ে, যেমন আমাদের সিলেটে এই দুর্গত অবস্থার মধ্যে প্রথম দিন ফ্রম ডে 1 থেকে আজকে চতুর্থ দিন সিলেট শহরে আমাদের ছেলেমেয়েরা রান্না করে খিচুড়ি হোক, চিরা হোক, মুড়ি হোক, কিন্তু সেই সময় ব্যবসায়ীরা কি করলো, যে মুড়ি ছিল 56 টাকা কেজি সেই মুড়ি হয়ে গেল 96 টাকা কেজি, চিরার দাম বেড়ে গেল, চালের দাম বেড়ে গেল, মোমবাতি পাওয়া গেল না প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে আবার মোমবাতি পাওয়া শুরু হয়েছে, কিন্তু দাম গেল বেড়ে। মৌলভীবাজারে দেখুন আজকে একদিনে আমাদের ছেলেমেয়েরা যখন নেমেছে, শহরবাসীরা বন্যার পানির মধ্যে উদার হস্তে তাদেরকে টাকা পয়সা দিয়েছে, কিন্তু এই যে ত্রাণটা যে ইয়ে করবে, আমাদের হাতে তো আবার ওই যানবাহন নাই, আমাদের আন্তরিকতা আছে, মানুষের সহযোগিতা নিতে পারি। ঢাকা শহরে গত 4 দিন ধরে আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের ছেলেরা যে ত্রাণ সংগ্রহ করছে, আজকে একটা বড় ঘটনা ঘটলো ইডেন কলেজে, ছাত্রীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়েছে, ছাত্রলীগের নেতারা এসে মারধর করেছে, ত্রাণের বাক্স কেড়ে নিয়েছে, প্রিন্সিপালের কাছে গেছে, প্রিন্সিপাল বলছে না আমি কলেজে এটা করতে দেবো না। ছাত্রীরা বলল কলেজে কি শুধু আমরা পড়াশোনা করতে এসেছি ম্যাম, আমরা কি মানবীয়তা শিক্ষা করবো না, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাটা আমরা নেবো না, না এগুলো করতে পারবে না এখানে, বাস ছাত্রলীগও বাধা দিলেন, প্রশাসনও বাধা দিলেন। তাহলে আমি কিন্তু দুঃখ পাই ওই জায়গাটায়, মানুষ কষ্টে থাকে এটা ঠিক, কিন্তু মানুষের কষ্টটাকে যারা ফিল করে না তাদেরকে দেখলে তো কষ্টটা লাগে বেশি। ফলে এইটুকু দেখুন, আমাদের বাংলাদেশের প্রবণতা ছিল কি 88 বন্যায় বলুন রাষ্ট্রীয় ফান্ড থেকে সহযোগিতা করছে, কিন্তু সাধারণ মানুষ নিজে বাড়িতে পানি উঠেছে তারপরে সে আবার রুটি বানিয়ে দিয়েছে। এই যে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর প্রবণতা, এই প্রকৃতিতে আমরা টিকে আছি, প্রকৃতির সঙ্গে আমরা টিকে থাকবো, তার সঙ্গে সঙ্গে মানব প্রকৃতিটাকে রক্ষা করবো না, তার সঙ্গে দুটো জিনিস করব। আমি বলে শেষ করি যে হাওরের এই বন্যাটার সঙ্গে আমাদের ওই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে এসেছে, কিন্তু আমাদের কৃত্রিম নগরায়ন এই সাধারণ জীবনযাপনটাকে আজকে কিন্তু বিধ্বস্ত করলো। একদিন যে গোয়াইনঘাটের কথা বলছেন, সেখানে রাস্তাঘাট ছিল না, তখন কি বৃষ্টি হয়নি? তখন মানুষ টিকে ছিল। আজকে রাস্তাঘাট হয়েছে কিন্তু মানুষ ঘরে থাকতে পারছে না। তাহলে কোন উন্নয়ন থেকে একটু শুনে আসি না। আমি যেটা মনে করি যে নৌযানের কথা যেটা বললেন, যে আজকে থেকে কিন্তু নৌবাহিনীর ফ্লোটিং বোট টোট এগুলো কাজ করছে, হয়তো অপ্রতুল বাট আসতে পারে। আমরা কিন্তু সিলেট, আপনি দেখেন আজকে কিন্তু সিরাজগঞ্জে যমুনা বিপদসীমার উপরে চলে গেছে, ফেনীতে মুহুরী বা বাঁধ ভেঙে কিন্তু সোনাগাজী সব অনেকগুলি এলাকা প্লাবিত করেছে। আজকে আমি কাগজে পড়ছিলাম আমাদের এক মন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন যে ঢাকার মধ্যেও পানি ঢুকবে। তো এগুলো হচ্ছে রিয়ালিটি, যেগুলি বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না রেখে মোকাবেলায় কি করা, প্রিকশনারি এফেক্ট কি নেওয়া, এগুলি নিয়ে বোধহয় আমাদের বেশি ভাবা উচিত। হ্যাঁ, সিলেট সুনামগঞ্জে যে পরিমাণ, আমি আশাবাদী যে কালকের পর দেখবেন ওই আপনার টাকার অঙ্ক বাড়বে, সবই বাড়বে, কিন্তু আমি এখন যেটা নিয়ে ওরিড, এখন কিন্তু মানে প্রধানমন্ত্রীর ভিজিটের পরে এই তৎপরতাগুলো না বাড়বে, কারণ এটা প্রয়োজন বাড়বে। আমি কিন্তু এখন শঙ্কিত অন্যদিকে, দেখেন মানুষগুলির এরপরে কি হবে, এর পরের অবস্থাগুলি কিন্তু প্রতিটা ক্যালামিটিতে দেখবেন এই আপৎকালীন সময়ে যে তৎপরতা থাকে তার চেয়ে বেশি জরুরি হয় কিন্তু পুনর্বাসনকালে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, আমি তো অনেক সময় মাঠেও তো আমরা কাজ করেছি, পরবর্তী ব্যবস্থাপনাটার অবস্থা কিন্তু আরও করুন। আপনি দেখেন অনেকের ফসল ভেসে গেছে, অনেকের মাছ ভেসে গেছে, অনেকের ন্যূনতম জীবন ধারণের যে সংস্থানটা ছিল সেটা চলে গেছে। এই মানুষগুলিকে আপনি আপৎকালীন সময় রান্না করা খাওয়ার হোক, চিরামুড়ি যাই হোক দিচ্ছেন, বিপদটা যখন কেটে যাবে তখন কিন্তু ওই টিভি ক্যামেরা নতুন করে বিপদ শুরু, না টিভি ক্যামেরা ওই ত্রাণ দেওয়ার ছবির জন্য যাওয়া যাবে না। আমি আপনাকে 1 মিনিটে বলি, আমি যে আইলার সময় কভার করতে গিয়েছিলাম, কারো ঘরে এত ত্রাণ যে সে এসে দোকানে বিক্রি করছে, আবার কেউ পাচ্ছেও না। নিজের আপনারও নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। আমি শঙ্কিত হচ্ছে সুনামগঞ্জ এবং সিলেটে যে ক্ষতিটা হলো, পুনর্বাসনের দিকে যদি আমরা সমপরিমাণ নজর না দেই, উনি তো ওই এলাকার, উনি আরো ভালো জানবেন, জনগণের সঙ্গে যোগাযোগ বেশি, ক্ষতিটা কিন্তু আরো বেশি হবে। জনাব তাজ রহমান, আমরা যেটি জাকারিয়া কাজর বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উনি টেনে এনেছেন, সেটা হচ্ছে বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রকল্প। আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিই যে আমরা আজকে যেটা লক্ষ্য করেছি যে এই অঞ্চলের কিছু মানুষ ছিল যারা একেবারে গরিব না, তার ঘরে হয়তো ফ্রিজ ছিল, টেলিভিশন ছিল, খাদ্য ছিল, কিছু সঞ্চয়ও ছিল, কিছু আসবাবপত্র ছিল, কিন্তু দেখা গেল এই গত 4-5 দিনের বন্যায় অনেকে ভেসে গেছে, অনেকে বাড়িঘর মানে নষ্ট হয়ে গেছে। এখন এই সমস্ত মানুষগুলো তারা অলমোস্ট তারা এখন একেবারে একদিনে বা 3 থেকে 4 দিনের মধ্যে তারা নিঃস্ব হয়ে গেছে। দেখেন, আমি আপনাকে প্রথমে একটা বলি, আমার জন্ম হলো কুশিয়ারা নদীর তীরে, আমাদের বাড়ি কিন্তু কুশিয়ারা নদীর পাশে, সামনে নদী
রাস্তা সরকারের বড়, এটা পরেই আমাদের বাড়ি। ছোটবেলায় আমরা যে খাল বিল নদী নালাগুলো যেগুলো আমি দেখেছি আমার জীবন দশায়, এর একটাও নাই, কোনটা নেই। যে খাল দিয়ে আমরা একসময় আমাদের ইয়েতে যেতাম, নানির বাপের বাড়িতে যাওয়া হতো, সেগুলো নাই, এখন বন্ধ, সব পরাট হয়ে গেছে। বাড়ি করা হয়েছে, এদিকে রাস্তা করা নিয়ে হয়েছে, মানে সব বন্ধ, পানি যাওয়ার কোনো রাস্তা নেই। পানিগুলো যাবে কোথায়? এটা দেখার দায়িত্ব কাদের? আপনি পাবলিকলি এটা সম্ভব না দেখা, এটা দেখতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে যারা আছেন এখানে, প্রশাসনের লোকের, তাদের দায়িত্ব হবে। কনসার্ন ডিপার্টমেন্ট পর্যন্ত আছে, এরা কি করছে? এই যে আজকের ফ্লাডের কিন্তু একটা সবচেয়ে বড় কারণ, যেটা আমরা তিনজনে কিছু সুরে বলছি, যে এটা পানি তো আসবে, কিন্তু পানিতে যাওয়ার রাস্তাটা স্মুথ যদি না থাকে, এটা বারবার ফ্লো দিতে হবে আপনাকে। ফ্লোটা যদি না থাকে পানি যাওয়ার, তাহলে এটা তো ফ্লাডেড হবেই। দ্বিতীয় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কাজল ভাই রেজ করেছেন আপনিও, এই ফ্লাড যাওয়ার পরে যে মানুষগুলার নিঃস্ব হয়ে গেছে, তাদের গবাদি পশু চলে গেছে, বাড়িটা ধ্বংস হয়ে গেছে, সামনে কুরবানি ঈদ আছে, আমরা যেটা দেখলাম ছোট ছোট খামারি, তারা 6টা 7টা গরু গত 1 বছর দিয়ে লালন পালন করে 1-2 বছর থেকে রাখছে, তাই কুরবানির পরে যেন এটা একটু বড় হয়, মানে কুরবানির সময় বিক্রি করবে টাকাটা নিয়ে সময় তাদের। আর কোম্পানিগঞ্জে কিন্তু ওভারঅল প্রায় লাখখানিক, 2 লাখের উপরে মানুষ কিন্তু আছে সেটেলার, এখানে গিয়ে সেটেল করছে। যে পাথর কোয়ারি ছিল আগে, এটা মানে রিয়ার সময় 88-87 থেকে শুরু হয়, এই মানুষগুলো এখন ভালো অবস্থানে চলে গিয়েছিল। তাদের এখানে ওভারঅল জৈন্তা উপজেলার মানুষ মোটামুটি দেয় একটু রিচ লেভেল, দেন গোয়াইনঘাট, দেন কোম্পানিগঞ্জের মানুষগুলার সবার মোটামুটি একটা কাজকর্ম করে জীবনযাপন করার। এখন এদেরকে এই সব কিছু চলে যাওয়ার পরে আবার যখন তারা রিকভারিতে যাবে, বেকারত্বটা চলে আসবে। মানুষের জীবনে এখন তখন চলে তার খাওয়ার জন্য, দৈনন্দিন যে খাওয়ার জন্য। যদিও আমি থ্যাংক ইউ দিব আমার পুরা সিলেটবাসী যারা বাইরে আছেন, মানে এত মানে অন্তর থেকে সবাই টাকা পয়সা লন্ডন উঠাচ্ছে, টাকা আসতেছে, প্রচুর টাকা চলে আসছে, দেওয়া হচ্ছে পাবলিকের পক্ষ থেকে। কিন্তু গভর্নমেন্টকে এখানে পাবলিক কিচ্ছু করতে পারবে না একা করে, অপোজিশন পার্টিগুলোও পারবে না। এখানে গভর্নমেন্টে 80 লাখ টাকা দেওয়া হয়েছে, যেটা আমার রতন ভাই বললো, 80 লাখ দিয়ে আপনার গোয়েনঘাটি হবে না, এত বড় এরিয়া, এত লোক এখানে। আপনাকে তো আরও বেশি 26,000 টন দিচ্ছেন, 2-4টা ডিস্ট্রিক্ট মিলে কিচ্ছু হবে না। মাননীয় প্রধানমন্ত্রী কালকে যাচ্ছেন, গিয়ে দেখে বিশেষ করে সুনামগঞ্জের মানুষের অবস্থা এখন খুব খারাপ, কোম্পানিগঞ্জের লোকগুলো খুব অবস্থা খারাপ। এদের জন্য পর্যাপ্ত প্রশাসনের ভূমিকা আরও নিতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, তাদের দে আর ডুইং ভেরি ওয়েল, আমরা সাপোর্ট করি তাদেরকে। তাদের যতটুকু মেশিনারিজ ফাংশন করে, একটা যুদ্ধকালীন অবস্থায় যতটুকু প্রয়োজন পড়ে একটা দেশের জন্য, সব ডিপ্লয় করে কিন্তু মানুষকে সাহায্য করতে হবে। আমাদের সেনাবাহিনী বা আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনী এটার জন্যই তো রাখা। দেশের দুর্যোগ আজকের যে অবস্থায়, আপনি কোথাকার বাড়ি, আপনার আমার বাড়ি কোথায়, ইট ইজ ইররিলেভেন্ট, উই আর এ ওয়ান নেশন। কোথায় আমাদের সমস্যা, সবাই একসাথে সেখানে গিয়ে আমাদের উদ্ধার করতে হবে। আমরা দল থেকে আমাদের টিম গঠন করা হয়েছে ত্রাণ দেওয়ার জন্য, সেই টিম শহরে 10 জনের টিম যাচ্ছে। আমাদের ব্যক্তিগত জেলা থেকে তো করা হচ্ছে, সবাই যার যার যতটুকু সম্ভব। কিন্তু এই মুনাফাভোগীরা সব জায়গায় আছে, রতন ভাই যেটা বললো, কিচ্ছু হয়ে গেলেই রমজানের আগে পৃথিবীতে সব জায়গায় দাম কমে যায়। সিজনে আপনি আমার তো দীর্ঘদিন বাইরে থাকার অভিজ্ঞতা থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সিজন যখন আসে ক্রিসমাসের, তখন সবকিছু 75% পর্যন্ত সেল হয়, যে মানুষ নেও কেটা। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যখন পুজো আসে, তারা কিন্তু সেল দেয়। আর আমাদের মুনাফাভোগীরা যখনই রমজান আসে সব কিছুতে দাম বাড়ায়, যখনই ফ্লাড হয়, যেগুলা চিরা দিতে হবে, আমরাও সেল দেই, 100 টাকা জিনিস 200 টাকা করে সেলে আবার 150 টাকা বিক্রি করে। বলা হচ্ছে যে তারা ব্যবসায়ী সবসময় তারা ব্যবসা। মানুষ দেখবেন না, মানুষ মারা যাচ্ছে, এত ব্যবসা আপনাকে করতে হবে মানুষকে মেরে? মানুষের কলজার ভিতরে যে রক্তটা 1 ফোঁটা বাঁচার জন্য আছে, সেটা নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে? আরে জনাব রাজিকুজ্জামান, এই মানে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মানে কথা এসছে, কিন্তু এই ব্যবস্থাপনা থেকে আমরা দেখলাম তো যে আমরা যখনই কোনো দুর্যোগ আসে, তখনই আমরা এই ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক কথা হয়, কিছুদিন আলোচনা হয়, পত্রপত্রিকায় লেখালেখি হয়, কিন্তু আমাদের ব্যবস্থাপনা যেখানে থাকে সেখানেই আছে। আপনি নিশ্চয়ই বলবেন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব। সাথে সাথে এই হাওরবাসী বা সিলেট, কোম্পানিগঞ্জ, এই সুনামগঞ্জ, এই অঞ্চলে যে আমরা বলবো যে অবস্থাশালী বা মধ্যবিত্ত এই মানে কৃষকরাও বা গৃহস্থরাও কিন্তু আজকে একদম নিঃস্ব হয়ে গেছে বন্যায়। তাদের পুনর্বাসনের কি উদ্যোগ নেওয়া যাবে? ধন্যবাদ। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপারটা এরকম, এটা একটা স্থায়ী ব্যবস্থাপনা দরকার, কারণ আমরা দুর্যোগ প্রবণ এলাকা, সেটা আমাদের সমুদ্র উপকূল হোক
সেটা উত্তরবঙ্গের খরা হোক আর হাওরে আগাম বন্যা হোক, এগুলো তো ঘুরে ফিরে তো আসছেই। তো এটার একটা স্থায়ী ব্যবস্থা আমাদের থাকা দরকার। দুর্যোগ সতর্কীকরণ সেটাও আমাদের একটু আরও আধুনিক হওয়া দরকার। আমরা ডিজিটালের খুব গর্ব করি, তো এই সমস্ত জায়গাগুলোতে না ডিজিটাল হওয়া দরকার। এবং আর একটা জিনিস খুব খেয়াল করার দরকার আমাদের, যে এই দুর্যোগের সঙ্গেই আমরা টিকে আছি, দুর্যোগের মধ্যে আমরা বেড়ে উঠেছি, কিন্তু আমাদের দুর্যোগটাকে বাড়িয়ে দেওয়া হয় দুষ্ট পরিকল্পনা দিয়ে। আমাদের মেগা প্রজেক্টের কোন কোন জায়গাগুলোতে মেগা হওয়া দরকার সেটা একটু দরকার। আমাদের ব্রিজের মেগা প্রকল্পের চাইতেও বেশি মেগা প্রকল্প যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি আসে, যেমন ধরুন বাংলাদেশের খাদ্য ভাণ্ডার যদি বলি উত্তরবঙ্গ, বাংলাদেশের মাছের ভাণ্ডার যদি আমাদের বলি হাওড়ের 9টা জেলা, বাংলাদেশের সমুদ্র উপকূল সেটা যদি বলি আমাদের ন্যাচারাল রিসোর্স এবং আমাদের সমুদ্র উপকূলে যাওয়া আসা সব কিছুর ভাণ্ডার। আমাদের না মেগা প্রকল্পগুলো এই জায়গাগুলোতে হওয়া দরকার। আমরা সড়কে, মহাসড়কে, হাইওয়েতে যত নজর দেই, বলুন তো গত 15 বছরে 20 বছরে আমরা কি কখনো এরকম শুনেছি যে হাওড় নিয়ে আমাদের খুব ভালো কোনো পরিকল্পনা আছে? আমরা কি কখনো শুনেছি যে উত্তরবঙ্গ নিয়ে আমাদের কোনো পরিকল্পনা আছে? আমরা দুর্যোগ আসলে কখনো কখনো দুর্যোগ ব্যবস্থাপনা করি, মানে আমরা অপেক্ষা থেকে দুর্যোগ আসুক তারপরে ব্যবস্থাপনা করব। কিন্তু গোটা দুনিয়াতে নিয়মটা হচ্ছে যে প্রকৃতিটাকে জানো, প্রকৃতির নিয়মটাকে মানো এবং প্রকৃতির নিয়মটাকে দেখে তোমাদের সেই অনুযায়ী ইয়েটা সাজাও। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে একটা সময় বলা হতো যে বাংলাদেশ থেকে যখন বা এই ভূখণ্ড থেকে যখন আসামের কাঠ এবং কয়লা নিয়ে যাওয়া আর উত্তরবঙ্গ থেকে নীল নিয়ে যাওয়ার জন্য রেল লাইনের ব্যাপক বিস্তার হলো, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে এলো ম্যালেরিয়া। কারণ রেল লাইনের কারণে যে জলাবদ্ধতা হলো, সেই জলাবদ্ধতার কারণে মশা থেকে আসলো ম্যালেরিয়া। তাহলে উন্নয়নের সুফলটা নিয়েছে ব্রিটিশরা, ম্যালেরিয়াটা স্থায়ী রূপে দিয়ে গেছে আমাদেরকে। তো এইরকম আমাদের তো খেয়াল রাখতে হবে যে উন্নয়নের সঙ্গে জনজীবনের সম্পর্কটা কতটা হবে। উন্নয়ন এবং লুণ্ঠনকে হাত ধরাধরি করে চলবে, নাকি উন্নয়নের সঙ্গে মানব উন্নয়নটাও হবে? তো এর মধ্যে দুটো জিনিস একটু খেয়াল করার মতো। হাওরের বন্যার পানিটা চলে যাবে, কারণ সিলেট অঞ্চলটা সাধারণ আমাদের গড় ভূপৃষ্ঠের চেয়ে সিলেট অঞ্চলটা উঁচু, ফলে ওই পানিটা থাকবে না। আমাদের উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ অঞ্চলের যে মধ্যাঞ্চলের পানি যেমন দীর্ঘস্থায়ী হয়, কখনো কোনো 60 দিন পর্যন্ত থাকে, ওখানে 8 দিন 10 দিন 15 দিনের পরে পানিটা থাকবে না। কিন্তু এই কয়েকদিনে যে ওয়াশ আউট হয়ে গেল, দরিদ্র মানুষের জীবন যেরকম বিপন্ন হয়েছে, মধ্যবিত্ত চাষি যারা তারাও কিন্তু তাদের সর্বস্ব হারিয়ে তাদের কিন্তু কোথাও হাত পাতারও জায়গা নেই। ফলে খুব দ্রুত কৃষি পুনর্বাসনের জন্য বরাদ্দটা বাড়ানো দরকার। যে যা গেছে গেছে, সেটা আমি ফিরে পাবো না, কিন্তু অন্তত আগামী মৌসুম পর্যন্ত টিকিয়ে রাখবার জন্য কি আয়োজন করা যায় সেই পরিকল্পনা দরকার। সেটা শুধু খাদ্য নয়, সেটা তার কর্মসংস্থানের ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থানগুলোও যেন আমরা ভাবনায় রাখি। সিলেটের মানুষের একটা সুবিধা আছে কি, একটা বিরাট অংশের জনগণ যেহেতু লন্ডনে থাকেন বা ইউরোপে থাকেন, তারা হয়তো সহযোগিতার হাত বাড়াবেন, কিন্তু বাকি অংশে তো আর সেই সুবিধাটা নেই। এই দায়িত্বটা কিন্তু আমাদের রাষ্ট্রকে খুবই পরিকল্পিতভাবে দায়িত্বটা নিতে হবে। কাজল ভাই যেটা বলেছেন যে ত্রাণ পুনর্গঠন বা ত্রাণ বিতরণের ক্ষেত্রেও কখনো কখনো এরকম হয়, কোথাও উপচে পড়া ত্রাণ আর কোথাও মানে ত্রাণের খবরই নাই। আমরা দুটো জিনিস দেখতে চাই, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এরকম হয়। এবং আরেকটা জিনিস, ত্রাণ দেওয়াটা শুধু চোখের সামনে ত্রাণটা যত দেওয়া হয়, প্রত্যন্ত অঞ্চলগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলেই থেকে যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার, কারণ আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলের মানুষরাই। তারা নিজেরা উৎপাদন করে, যদি হাঁস চাষ করে, হাঁসের ডিমটা নিজে খায় না, ওটা বিক্রি করে বলেই তো আমি শহরে পাই। হাঁসটা নিজে খায় না, যত্ন করে হাঁসটা লালন পালন করে, হাওরের পানিতে ভেসে যেন না যায়, এই জন্য কত যত্ন করে পড়ে, বলে আমি না হাঁসের মাংস খাই। ফলে আমাদের এই মানে যেন আমাদের কৃতজ্ঞতা বোধটা থাকে। বাংলাদেশের কোনো অঞ্চলে যখন প্রাকৃতিক বিপর্যয় পড়ে, সারা বাংলাদেশের মানুষ যেমন বিবেকের তাড়নায় সাড়া দেন, রাষ্ট্রকেও সেই বিবেচনা করতে হবে। যে অঞ্চলগুলো বারবার দুর্যোগে পড়ে, সেই অঞ্চলগুলোতে অনেক বেশি সুনির্দিষ্ট এবং পরিকল্পিত মানে পরিকল্পনা নেওয়া উচিত। আমি রতনের একটা টার্ম আমার খুব ভালো লাগলো, দুষ্ট পরিকল্পনা। দুষ্ট পরিকল্পনার পাশাপাশি আমাদের কিন্তু কিছু লক্ষ্মী পরিকল্পনা আছে, কিন্তু লক্ষ্মী পরিকল্পনাগুলিতে দুষ্ট ব্যবস্থাপনা সব শেষ করে দেয়। নাম্বার ওয়ান, যে হাওর গবেষণা নিয়ে কিন্তু চমৎকার একটা ইয়ে করা হয়। আমি শেষ করি, তারপরে এই যে যেটা বরেন্দ্র গবেষণা কেন্দ্র কিন্তু অনেক পুরনো, কিন্তু এদের এফেক্ট কি পাচ্ছি আমরা, তাই না? কাজে ওই যে লক্ষ্মী পরিকল্পনাও কিন্তু দুষ্ট ব্যবস্থাপনা শেষ করে দেয়। এটা আমার কাছে খুব জরুরি মনে হয় যে দুষ্ট ব্যবস্থাপনা থেকে বের করে আনা। কারণ আপনি কিন্তু এক একটা দুর্যোগ হওয়ার পরে আমাদের এক একটা অনেক কথাবার্তা আমরা শুনি, অনেক বরাদ্দ হয় ইত্যাদি ইত্যাদি, তো ওইগুলির সুষ্ঠু ব্যবস্থাপনাটা খুব জরুরি। এই নদী ব্যবস্থাপনা বা
বা এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনাটা ভীষণ 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 জরুরি। এই যে ড্রেজিং এগুলি তো নদী ব্যবস্থাপনা বা পানি প্রবাহ ব্যবস্থাপনার ব্যাপার, এগুলি কি জানি না আমরা, কিন্তু আমরা হয়তো সঠিক সময়ে সঠিক কাজটা করি না। তাৎক্ষণিকভাবে দেখেন এখন প্রচুর কথা হবে, ড্রেজিং হবে, আমাদের এই মহাপরিকল্পনা আছে, সেই মহাপরিকল্পনা আছে, এই কথাগুলি হওয়া শুরুও হয়েছে, কতদিনে বাস্তবায়িত হবে। এবং আমি নিশ্চিত, আমি আশঙ্কা করতে চাই না, তবে আমি আশা করতে চাই যে এই যেটা গেছে রতন ভাই যেটা বললেন বা তাজ ভাই তো ওই এলাকারই, এখন কিন্তু যদি সঠিকভাবে নজর না দেওয়া হয়, ওই যে বাংলা একটা কথ্য বাংলা আছে না, মাজা ভেঙে যাওয়া, এই ভাঙা মাজাটা যদি সোজা করা না হয়, এর এফেক্ট কিন্তু গোটা জাতীয় অর্থনীতিতে পড়বে, আমাদের প্রবৃদ্ধিতে পড়বে। আমার মনে হয় কি একটা জিনিস, যেহেতু আমাদের ওই অঞ্চলটা আসাম থেকে মেঘালয় থেকে আমাদের এফেক্টেডটা হয়, আমাদের সরকারের উচিত হবে একটা ওয়েদার এক্সচেঞ্জিং একটা এগ্রিমেন্ট যদি ওই এলাকার সাথে করা যায়। ইট ইজ কোনো ইম্পর্টেন্ট, এত ম্যাসিভ কিছু না। ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের বন্ধুত্ব সম্পর্ক, এটা যদি হয়, শোনেন না, এটা হচ্ছে, এটা অন্য জিনিস, এটা যদি হয় গুয়াহাটির সাথে আসামের সাথে মেঘালয়ের সাথে হয়, তাহলে ওই ওয়েদার এক্সচেঞ্জ যখন সিলেটের সাথে হবে, আবহাওয়ার পূর্বাভাসটা সিলেটে যখন আসবে, তখন আমাদের অনেক কিছু সম্ভব। ওরা ইন্টার এক্সচেঞ্জ, আমাদের দরকার নেই তাদের, আমাদের প্রয়োজন তাদের সাথে এগ্রিমেন্টটা করে, তারা যদি আমাদেরকে শুধু রিলে করে, এভরি টাইম জানতে পারে আমাদের সিলেটের ডিভিশনটা বলে যে আসামের এই চিরাপঞ্জির এই অবস্থা হচ্ছে, এটা নেমে যাবে, তাহলে আমরা আরো উপকৃত হবো আগামী। আমার মনে আজকে আর সময় নেই। রাজিবুজ্জামান রতন, জাকারিয়া কাজল এবং তাজ রহমান, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।